জান্নাতি বিকেলবেলা শপিং করার জন্য গাড়ি নিয়ে বের হয়। কিছুক্ষণ পর গাড়িটা নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টা করেও গাড়িটা স্টার্ট করতে পারছে না। জান্নাতি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর একটা রিক্সা আসে। এই রিক্সা শপিং মলে যাবেন? জি যাব, ওঠেন। জান্নাতি রিক্সায় ওঠার পর ড্রাইভারকে ফোন দেয় গাড়িটা নিয়ে যাওয়ার জন্য। ভাই একটু তাড়াতাড়ি যান প্লিজ। ঠিক আছে, যাচ্ছি। জান্নাতি রিক্সা থেকে নেমে। ভাই ভাড়া কত? জি আপু, 50 টাকা। এই নেন 30 টাকা, ভাতিং আছে, এইটা রাখেন। ভাড়া 50 টাকা, আপনি 30 টাকা দিবেন কেন? 50 টাকাই দিতে হবে। জান্নাতি 100 টাকার একটা নোট বের করে দেয়। এই নেন, রাখেন আপনার টাকা, ছোট লোক কোথাকার। ছোট লোক কথাটা শোনার সাথে সাথে নীলের মনটা অনেক খারাপ হয়ে যায়। আপু, 100 টাকার ভাঙতি আমার কাছে নেই, আপনার কাছে থাকলে দিন। আমি জানতাম আপনি এমন কথাই বলবেন, ছোট লোক তার এমনি বলি নাই। জান্নাতি চলে যায় শপিং মলের ভিতরে। নীলের মনটা খারাপ করে রিক্সা নিয়ে চলে যায়। আজ গরিব বলে সবাই তাদের অবজ্ঞা করে। কিছুক্ষণ পর নীলের ফোনে তার ছোট ভাইয়ের ফোন আসে। হ্যালো ভাইয়া, আব্বুর অবস্থা অনেক সিরিয়াস। ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি পারেন টাকা জোগাড় করেন। বাবার অপারেশন করতে হবে, দেরি হয়ে গেলে বাবাকে বাঁচানো সম্ভব হবে না। কথাটা শোনার পর নীলের চোখ দিয়ে অজরে পানি পড়তে থাকে। নীলের ভার্সিটি পরীক্ষার আর মাত্র 5 মাস বাকি ছিল। তখন তার বাবা অসুস্থ হয়ে পড়ে। অনেক জায়গায় কাজ করার জন্য খুঁজেছিল, কিন্তু কোথাও পায়নি। অবশেষে শহরে এসে রিক্সাকে বেছে নেয়। তবুও তার বাবাকে অপারেশন করাতেই হবে। কিছুদিন পর হঠাৎ রিক্সা নিয়ে যাওয়ার সময় সেই মেয়েটির সাথে দেখা হয়। নীলয় মেয়েটির পেছনে পেছনে যায়। জান্নাতি ভার্সিটিতে চলে যায়। নীলয় রিক্সাটা রেখে ভেতরে গিয়ে দেখে মেয়েটি তার বান্ধবীদের নিয়ে বসে আছে। নীলয় সামনে গিয়ে দাঁড়ায়। আপনি সেই রিক্সাওয়ালা না? জি। তো আপনি এখানে কি করেন? ভার্সিটির ক্লাস করতে আসছেন নাকি? দোস্ত দেখ দেখ, রিক্সাওয়ালা ভার্সিটিতে এসে ক্লাস করার জন্য। চল চল, তাকে নিয়ে ক্লাসে যায়। রিক্সাওয়ালা ক্লাস করবে ভার্সিটিতে, তাই না? সবাই হাসাহাসি শুরু করে দেয়। নীলয় মাথা নিচু করে চুপ করে থেকে সব অপমান সহ্য করে। আপু, আমার কাছে 50 টাকা পাবেন সেই দিনের। অনেক খুঁজেছি আপনাকে, কিন্তু পাইনি। আজ আপনাকে দেখার পর টাকাটা দিতে আসলাম। আপু, আমি অনেক গরিব হতে পারি, ছোট লোক হতে পারি, কিন্তু কারো দান করা টাকা আমি নেই না। আপনি বড় লোক, তাই বলে আমাকে অপমান করার অধিকার আপনার নেই। এই ছোট লোকের বাচ্চা, জ্ঞান দিতে আসিস না তো, যা যা। আমার বাবাকে নিয়ে আর একটা কথা বললে এই জিভ আমি ছিঁড়ে নিব। আমার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যার জন্য আমি রাত দিন রিক্সা চালিয়ে টাকা রোজগার করছি। আর সেই বাবা নিয়ে গালি দেওয়ার অধিকার তোর নেই। বড়লোক বলে যা ইচ্ছে বলতে পারিস না। সবাই হা করে তাকিয়ে আছে। এই কুকুরের বাচ্চা, তুই আমার গায়ে হাত উঠিয়েছিস তাই না? তোকে আমি দেখে নেব। এই রিক্সাওয়ালা তোর গায়ে হাত উঠালো? নীলয় টাকাটা মুখের উপর ছুঁড়ে চলে যায়। কিছুদিন পর জান্নাতি রাস্তায় দাঁড়িয়ে থাকে। সেই সময় তার পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছিল। এই রিক্সা, তাকিয়ে দেখে সেই ছেলেটি মনে মনে ভাবতে থাকে, অনেকদিন পরে পেয়েছি, আর তার উপযুক্ত শাস্তি দিয়েই ছাড়বো। জান্নাতি রিক্সায় ওঠে। ভার্সিটিতে যাবার পর অসুস্থ হয়ে যাবার ভাব করে। কি হলো আপনার, এমন করছেন কেন? প্লিজ আমাকে ওই রুমে একটু নিয়ে যাবেন, আমার শরীর অবশ হয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ আমাকে বাঁচান। নীলয় জান্নাতিকে রুমের ভিতর নিয়ে যেতেই জান্নাতি গায়ে থেকে ওড়নাটা ফেলে দিয়ে জোরে জোরে চিৎকার শুরু করে দেয়। বাঁচাও বাঁচাও! কি করছেন এসব? আপনি না অসুস্থ? নীলয় জান্নাতির মুখে চাপ দিয়ে ধরে। এমন সময় চারপাশ থেকে মানুষ এসে রুমের ভিতরে ঢুকে দেখে নীলয় জান্নাতির মুখে চাপ দিয়ে ধরে আছে। নীলয়কে কলারে ধরে বাহিরে নিয়ে আসে। স্তব্ধ হয়ে যায় নীলয়। আমি একজন গরিবের ছেলে, আমার সাথে এমনটা করতে পারেন না। আপু, আমি আপনার পায়ে ধরছি, ভুল কিছু করে থাকলে
ক্ষমা করে দিন। আমার বাবা মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আছে, তাকে আমি বাঁচাতে চাই। জান্নাতি নীলয়ের কানের কাছে গিয়ে। আমার গায়ে হাত তুলেছিলি তাই না? কুত্তার বাচ্চা, এখন দেখ আমি কি করতে পারি। কথাটা শোনার সাথে সাথে নীলয়ের চোখ থেকে এক ফোঁটা অশ্রু মাটিতে পড়ে যায়। আপু, আপনি আমার বোনের মতো, প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না। যত ইচ্ছে হয় মারুন, কিন্তু প্লিজ দেখেন, টাকা জোগাড় না করতে পারলে আমার বাবার অপারেশন করা হবে না। এত করে বলার পরও কেউ নিলয়ের কথাটা কানে নিল না। অনেক মারধর শুরু করে দিল নিলয়কে। হেঁটে যাওয়ার মতো তার অবস্থা থাকে না। নিলয়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে ভার্সিটির একটি মেয়ে তাকে দেখে সইতে না পেরে হসপিটালে নিয়ে যায়। নিলয় কিছুটা সুস্থ হয়ে ওঠার পর ডাক্তারের কাছে শুনতে পায় একটি মেয়ে তাকে হসপিটালে নিয়ে এসেছে। পরদিন জান্নাতি ভার্সিটিতে যায়। রুমের ভিতর ঢুকতেই সেই মেয়েটির সাথে দেখা হয়। সেই মেয়েটি আর কেউ না, জান্নাতির বেস্ট ফ্রেন্ড নেহা। দোস্ত, ছেলেটাকে এভাবে শাস্তি দেওয়াটা তো ঠিক হয় নাই। ওই কুত্তার বাচ্চাটা আমার গায়ে হাত দিয়েছে, এবার মজা বুঝুক কেমন লাগে। জান্নাতি, তোর ধারণাটা ভুল। মিথ্যা অভিনয়ে ফাঁসিয়ে এভাবে কোনো কিছুর সমাধান হয় না। ছেলেটার অবস্থা অনেক খারাপ। ছেলেটা অনেক গরিব বলে আজ তুই এই অন্যায়টা করতে পারলি। ছেলেটা অনেক গরিব হতে পারে, সে তার বাবাকে অনেক ভালোবেসে বাবাকে বাঁচানোর জন্য ছেলেটা রিক্সা চালিয়ে টাকা উপার্জন করেছে, আর সেই মহান মানুষটাকে তোর মৃত্যুর মুখে ফেলে দিলি। নিহা, আবেগ দেখাতে আসবি না, ওইসব আমার ভালো লাগে না। রিক্সাওয়ালার জন্য প্রেম বয়ে পড়ছো তোর, তাই না? নেহার চোখে পানি এসে পড়ে। মানুষের জীবনটা তোর কাছে আবেগ মনে হয়। আজ যদি তোর বাবা এমন হতো, তুই যে কাজটি ওই ছেলের সাথে করেছিস, কেউ যদি তোর সাথে এমনটা করতো তখন কেমন লাগতো তোর? গরিবের আত্মা ফুলের মতো পবিত্র। কথাগুলো বলার পর নেহা হসপিটালে চলে যায়। নীলয়ের কাছে যেতেই ডাক্তার বলতে থাকে, রোগীর শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে, এখনই পজিটিভ রক্ত লাগবে। নেহা নীলয়ের ফুলের মতো মুখটার দিকে তাকিয়ে দেখে সইতে না পেরে, ডক্টর, আমি রক্ত দেব। পাশের সিটেই নিহার শরীর থেকে রক্ত নেওয়া শেষ। নিহাকে রেস্ট নেওয়ার জন্য বাসায় পাঠিয়ে দেয়। নিলয়ের শরীরে রক্ত ওঠানো শেষ করে ডাক্তার চলে যায়। এমন সময় তার ফোনে কল আসে। রিসিভ করতেই শুনতে পায় তার ভাই চিৎকার করে বলছে তার বাবার অবস্থা অনেক সিরিয়াস। ডাক্তার 3 দিনের মধ্যে অপারেশন করতে বলেছে, না হলে তার বাবাকে বাঁচানো সম্ভব হবে না। কথাটা শোনার পর নিলয় হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরদিন নিহা এসে রুমের ভিতরে ঢুকতেই দেখে নিলয় ভিতরে নেই। ডাক্তারের কাছে জিজ্ঞেস করার পর শুনতে পায় ছেলেটি পালিয়ে গেছে। কথাটি শোনার পর নীরার অনেক খারাপ লাগে। যাকে রক্ত দিয়ে বাঁচালো তার নামটাও জানা হলো না। দেখতে দেখতে 2 দিন চলে যায়। নিলয় টাকা জোগাড় করতে পারে না। যেভাবেই হোক টাকা জোগাড় করতেই হবে। ওই সময় নিলয়ের মাথায় একটা বুদ্ধি আসে, এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। এমন সময় তার সামনে এসে একটা গাড়ি নষ্ট হয়ে যায়। গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসে। নিলয় পেছন দিয়ে গিয়ে মুখ চাপ দিয়ে ধরে, কিডন্যাপ করে, তাকে রুমে নিয়ে যায়। মেয়েটি ভয়ে অজ্ঞান হয়ে যায়। মেয়েটির চোখ হাত পা বাঁধার পর রুমে বাতি জ্বালাতেই তাকিয়ে দেখে মেয়েটি আর কেউ না, সেই মেয়েটি যার জন্য মিথ্যা অপবাদে মার খেয়েছে। নিলয় দেখা মাত্র আরও দ্বিগুণ রাগ বেড়ে যায়। নিলয় মনে মনে ভাবতে থাকে এখন মেয়েটিকে কিচ্ছু বলা যাবে না। নিলয় পেছন দিয়ে জান্নাতির চুলের মধ্যে ধরে, এই তোর বাবার নাম্বার বল। জান্নাতি চুপ হয়ে থাকে। তোর বাবাকে ফোন দিয়ে বল 10 লাখ টাকা দিতে, না হলে তোর লাশ মাটিতে পড়ে যাবে। এই দেখ, 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি কখনো এই কথা বলতে পারবো না। দেখ ভালো করে বলছি, ফোন করে বল তোর বাবাকে, না হলে সোজা আঙ্গুল বাঁকা করতে বাধ্য হব। ফোনটা হাতে নিয়ে নিলয় চলে যায়।
কিছুক্ষণ পর আবার তার ভাইয়ের ফোন আসে। ভাই, বাবাকে কি বাঁচাতে পারবো না? ভাই, টাকার জন্য আমাদের বাবা চিকিৎসার অভাবে মরতে পারে না। ভাই, আমার একটা কিডনি বিক্রি করে দিতে চাই। নিলয়ের বুক ফেটে চিৎকার আসে। সব কথাগুলো তার ফোনে রেকর্ড হয়ে থাকে। নিলয় কিছুক্ষণ পর আবার জান্নাতীর কাছে যায়। নিলয়ের হাতে আর মাত্র একদিন সময় আছে। এই সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে। নিলয় জান্নাতীর সামনে বসে কান্না করতে থাকে। জান্নাতী একদম চুপচাপ। দেখ, তুই একটা মেয়ে, আমি এখন ইচ্ছে করলে কি না করতে পারি। আর বিশ্বাস কর, তোর কোনো ক্ষতি আমি করব না। তুই আমার বোনের সমান। তাহলে আমাকে উঠিয়ে নিয়ে আসছেন কেন? বিশ্বাস কর, আমি একদমই এরকম বাজে ছেলে না। আমি বাধ্য হয়েছি এই কাজ করতে। সামান্য কটা টাকার জন্য এতটা নিচে নামতে পারলেন? ছি! টাকার জন্য আমার বাবার অপারেশন করাতে পারছি না। ডাক্তার বলেছে কালকের মধ্যেই অপারেশন করাতে হবে, না হলে বাবাকে বাঁচানো যাবে না। তাই আমি বাধ্য হয়ে কাজটা করেছি। আমরা গরিব বলে টাকার জন্য চিকিৎসার অভাবে আমার বাবা মারা যাবে। আমি তার ছেলে হয়ে কিভাবে এটা মেনে নেই বল? আজ আমার জায়গায় তোকে দাঁড় করিয়ে দেখ, পারবি কখনো মেনে নিতে? নিলয়ের কথা শুনে জান্নাতীর অনেক কষ্ট লাগে। ছেলেটা সত্যিই মহান। একা রুমের ভিতরে পেয়েও টাচ পর্যন্ত করে নাই। ওই সময় নিলয়ের ফোনে ফোন আসে। ফোনটা রিসিভ করার সাথে সাথে, বাবা নিলয়, আমার সময় হয়ে গেছে। বাবা, তোর বুকে মাথা রেখে ঘুম পাড়িয়ে দিয়ে যা আমায়। আমার অনেক কষ্ট হচ্ছে বাবা, আমি চলে যেতে চাই। বাবা, কিচ্ছু হবে না তোমার। বাবা, ওই ঘুম যে আমি তোমায় পাড়িয়ে দিতে পারবো না। ফোনটা কেটে যায়। নিলয় জান্নাতীর পায়ে ধরে। দেখ বোন, 10 লাখ টাকা তোর বাবার কাছে কিচ্ছু না। 10 লাখ টাকার বিনিময়ে আমার বাবার মুখে আবার সেই হাসিটা দেখতে চাই। প্লিজ বল না একটু তোর বাবাকে। বিশ্বাস কর, টাকাগুলো আমি ফেরত দিয়ে দিব। প্রয়োজনে আমার 2টা কিডনি বিক্রি করে দিয়ে হলেও তোর ঋণ শোধ করব। নিলয় জান্নাতীর হাতের বাঁধনটা খুলে দিয়ে ফোনটা রেখে চলে যায়। জান্নাতী চোখের বাঁধনটা খুলে দেখে তার সামনে ফোনটা পড়ে আছে। জান্নাতী পুলিশকে ফোন দেওয়ার জন্য ফোনটা হাতে নেয়। এমন সময় নিলয় জান্নাতীকে পেছন থেকে, আপু, আমি জানি তুমি অনেক ভয় পাচ্ছ। আমি কথা দিচ্ছি টাকাগুলো তোমাকে ফেরত দিয়ে দিব। আমার স্বর্গ হলো আমার বাবা। সেই বাবার আজ প্রতিটা নিঃশ্বাস মৃত্যুর সাথে লড়াই করছে। প্লিজ, বাবাকে আমি বাঁচাতে চাই। নিলয় কেঁদে কেঁদে চলে যায়। নিলয় চলে আসার একটু পরেই জান্নাতী পুলিশকে ফোন করে সব বলে দেয়। তাকে কিডন্যাপ করে আনা হয়েছে। জান্নাতী অনেক খুশিতে বসে আছে। এমন সময় ফোনটা টিপতে টিপতে রেকর্ড লিস্টে চলে যায়। রেকর্ডটা চালু করতেই নিলয়ের ভাইয়ের কথাগুলো শুনতে পায়। পরেরটা প্লে করতে দেখে তার বাবা কেঁদে কেঁদে বলছে। জান্নাতীর কথাগুলো শোনার পর নজরে চোখ দিয়ে পানি পড়তে থাকে। গরিবের জীবন সত্যি বড় অদ্ভুত। জান্নাতী তার বাবার কাছে ফোন দেয়। বাবা, আমি জান্নাতী। মা, তোকে কত খুঁজেছি, কোথাও পাই না। তুই ঠিক আছিস তো? মা, তুই এখন কোথায় আছিস বল? এখনই পুলিশ পাঠিয়ে দিচ্ছি। বাবা, আমাকে কিডন্যাপ করে আনা হয়েছে। আমার অনেক কষ্ট হচ্ছে বাবা। ওরা আমাকে মেরে ফেলবে। বাবা, আমি বাঁচতে চাই। বাবা, তোমার মেয়েকে বাঁচাতে চাইলে এক্ষুনি এই অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা পাঠাও। এমন সময় বাহিরে পুলিশের গাড়ির শব্দ শুনতে পায়। জান্নাতী দৌড়ে নিলয়ের কাছে গিয়ে নিলয়ের হাত ধরে পালায়। এমন সময় জান্নাতীর ফোনে একটা SMS আসে। ফোনটা বের করে দেখে তার বাবা টাকা পাঠিয়েছে। টাকা উঠানোর জন্য ব্যাংকের ভিতরে যায়। অফিস থেকে বের হতে দেখে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। জান্নাতি, এটাই ছিল তোমার মনে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। পুলিশে দেওয়ার আগে একবারও কি আমার বাবার কথাটা ভাবলে না? নিলয়, বিশ্বাস করো, আমি তোমাকে পুলিশে দেওয়ার জন্য এখানে নিয়ে আসিনি। নিলয়ের চোখ লাল হয়ে যায়। চোখের এক ফোঁটা পানিও মনে হয় রক্ত ঝরছে। পুলিশ নিলয়কে জান্নাতীর সামনে দিয়ে ধরে নিয়ে যায়। নিলয়ের বাবার অপারেশনের জন্য টাকা দেওয়ার লাস্ট তারিখ আজকেই ছিল। তাই জান্নাতী নিলয়ের বাবার হসপিটালে গিয়ে টাকা জমা দিয়ে আসে। জান্নাতী লুকিয়ে লুকিয়ে নিলয়ের বাবার দিকে তাকিয়ে দুপুরটা চোখে জল ফেলে চলে আসে।
1 ঘন্টা পর নিলয়ের বাবাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। অপারেশন শুরু করে দেয়। জানাতি চলে যায় হসপিটাল থেকে থানায়। এসে দেখে নিলয়কে কোর্টে চালান করে দেওয়া হয়েছে। পরদিন জানাতিকে আদালতে ডাকা হয়। জানাতি আদালতে সব মিথ্যা বলে নিলয়কে বাঁচিয়ে দেয়। আদালত থেকে ছাড়া পেয়ে সোজা হসপিটাল চলে যায়। নিলয় তার বাবার রুমে ঢুকতেই নার্সের সাথে কথা বলতে নিষেধ করে। নিলয় পরদিন রিক্সা নিয়ে বের হয়। এমন সময় পাশ থেকে ভাইয়া সামনে যাবেন? জানাতি একমাত্র বেস্ট ফ্রেন্ড রুনা মুখের দিকে তাকিয়ে দেখে সেই রিক্সাওয়ালা যাকে সে অনেকদিন ধরে খুঁজে যাচ্ছে আজ হঠাৎ তারই সামনে। কেমন আছেন ভাইয়া? সেই দিন আপনি আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, আপনার বাবা কেমন আছে? ভালো। কোথায় যাবেন আপনি? ভাইয়া একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। জি বলেন। আপনার মতো এত ভালো একজন মানুষের এই রিক্সা চালানোটা মানায় না। আপনি ইচ্ছা করলে আমাদের অফিসে চাকরি করতে পারেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাষায় খুঁজে পাচ্ছি না। আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। রুনা তার বাবার সাথে কথা বলে তাদের অফিসে একটা চাকরি দেয় নিলয়কে। আস্তে আস্তে নিলয় আর রুনা অনেক ক্লোজ হয়ে যায়। নিলয় রুনাকে পছন্দ করে। বড়লোকের মেয়ে বলে সে কথাটা বলার সাহস পাচ্ছে না। নিলয় বাসায় বসে বসে রুনার কথা ভাবতেছে। এমন সময় রুনার ফোন। কি করো নিলয়? কিছু ভালো লাগছে না রুনা, কিছু কথা ছিল, বলার মতো সাহস পাচ্ছি না। কোনো ভয় নেই, বলে ফেলো। রুনা, কথাটা আমি সরাসরি বলতে চাই। তাহলে কাল কফি শপে দেখা হচ্ছে? ঠিক আছে। পরদিন কফি শপে। এবার বলো। মানে আমি তোমাকে কি বলো বলো? মানে আমি তোমাকে আমি তোমাকে কি সেটা তো বলবা? রাগ করবে না তো? আরে আগে বলেই দেখো না। আই লাভ ইউ। কি করে সাহস পেলে এই কথাটা বলার? পরদিন নিলয় রুমে ঢুকতেই দেখে রুনা বসে আছে। পেছন থেকে রুনা, সরি, আমাকে ক্ষমা করে দাও। তুই একটা ফাজিল ইতর, এই কথাটা বলতে এতদিন সময় লাগে? কতদিন ধরে অপেক্ষায় আছে এই কথাটা শোনার জন্য? টাকা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে লিপ কিস করে রুনা। নিলয় অবাক হয়ে যায়। মেঘনা চাইতেই বৃষ্টি। ওই সময় জানাতির ফোন আসে। নিলয় কিছু কথা ছিল। বলো, কি বলতে চাও? কাল একটু আমাদের ভার্সিটিতে আসতে পারবা? ঠিক আছে, পারবো। পরদিন নিলয় গাড়ি নিয়ে ভার্সিটিতে যায়। গাড়ি থেকে নামার সাথে সাথে জানাতি নিলয়কে দেখে অবাক হয়ে যায়। রিক্সাওয়ালা কিভাবে এত পরিবর্তন হতে পারে? দৌড়ে গিয়ে নিলয়কে জোরে ধরে মুখে একটা কিস করে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এমন সময় রুনা গাড়ি থেকে নেমে দেখে মুখে মুখ লাগিয়ে আছে নিলয়। নিলয় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রুনার দিকে। পেছন থেকে মেয়েটার চুলে ধরে টান দিয়ে ঠাস করে একটা চড় মারার সাথে সাথে মুখের দিকে তাকিয়ে দেখে সে আর কেউ না, তার বান্ধবী জান্নাতি। জান্নাতি তুই? রুনা তুই? রুনা রেগে গিয়ে ঠাস ঠাস করে কয়েকটা চড় মারে নিলয়ের গালে। আমি কি এটা দেখানোর জন্য এখানে নিয়ে আসছিস, তাই না? রুনা প্লিজ শোনো। তুই এটা ভুলে যাস না যে এই আমি আজ তোকে এতটুকু নিয়ে আসছি, যার জন্য তুই এই সুন্দর সুন্দর দামি শার্ট প্যান্ট পরে আছিস। এটাও ভুলে যাস না যে এই আমি তোকে বাঁচিয়েছি। তুই পারলি অন্য একটা মেয়ের সাথে এরকম একটা কাজ করতে? তোরে আমি কি দেই নাই বল? জীবনটাও লিখে দিছিলাম, আর তুই কি না? রুনা প্লিজ শোনো, প্লিজ আমাকে বলতে দাও। তুই জানিস আমার মন এখন কি বলছে? তুই আসলেই একটা ছোট লোকের বাচ্চা। জান্নাতি তোকে ঠিকই বলতো। নিলয় কথাটা শোনার সাথে সাথে তার চোখ থেকে পানি চলে আসে। নিলয় চোখ মুছতে মুছতে চলে যায় ভার্সিটি থেকে। এটা তুই কি করলি রুনা? ওর গায়ে হাত ওঠালি কেন? তাতে তোর গায়ে লাগে কেন? এখন ভালোবাসা দেখাতে আসছিস, তাই না? দেখ রুনা, তুই এটা ভুলে যাস না যে আমি তোর ফ্রেন্ড। তোর মতো মেয়ে আমার ফ্রেন্ড হতে পারে না। আজ থেকে তোর সাথে সব শেষ আমার। অপু বিশ্বাস হয়ে শাহরুখ খানকে পর স্বপ্ন দেখিস, তাই না? তোর জন্য শাকিব খানই বেস্ট। কি বললি তুই? আমি অপু বিশ্বাস, তাই না? তোর শাহরুখ খান দূরের কথা, মারুফের পিছনে ঘোরা উচিত। আশপাশের লোকেরা হাসাহাসি করতে থাকে। এমন সময় জান্নাতির এক বেস্ট ফ্রেন্ড। দোস্ত, তুই এখানে
কি ব্যাপার, সবাই তোর দিকে তাকিয়ে হাসছে কেন? তুই কি শাহরুখ খানের সাথে শুটিং করিস নাকি? এভাবে তাকিয়ে আছে কেন সবাই? সবাই তার ফ্রেন্ডের মুখে শাহরুখ খানের কথা শুনে আরো হাসাহাসি শুরু করে। জান্নাতি রেগে গিয়ে রুনার দিকে আঙুল তুলে। তোকে আমি দেখে ছাড়বো। জান্নাতি চলে যায়। রুনাও কেঁদে কেঁদে গাড়ি নিয়ে চলে যায়। পরদিন নিলয় ভার্সিটিতে আসে। দোস্ত, তোর হিরো। জান্নাতি নিলয়কে দেখার সাথে সাথে তার সব বান্ধবীদের নিয়ে একটা প্ল্যান করে। তাদের প্ল্যান অনুযায়ী সবাই যার যার মতো রেডি হয়ে যায়। জান্নাতি নিলয়ের আগেই রুমে চলে যায়। নিলয় দরজার সামনে যেতেই জান্নাতি ল্যাং মেরে ফেলে দেয় তার উপরে। পড়ার সাথে সাথে ঠোঁটের উপর ঠোঁট পড়ে নিলয় একদম স্তব্ধ হয়ে যায়। রক্ত চলাচল দ্বিগুণ বৃদ্ধি পায়। এমন সময় পেছন থেকে প্ল্যান অনুযায়ী ছবি তুলে ফেলে তার বান্ধবী নীলা। জান্নাতি ধাক্কা দিয়ে তার উপর থেকে ফেলে দেয়। নিলয় জান্নাতের দিকে তাকিয়ে সুন্দর করে একটা হাসি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ভার্সিটিতে আসে রোনা। গিয়ে দেখে একটা মাত্র সিট আছে নিলয়ের পাশে। রোনা ওই জায়গাতেই বসে। নিলয় ক্লাসে স্যারের কথা না শুনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রোনার দিকে। স্যার নিলয়কে দেখা মাত্র দাঁড় করায়। আমি কি পড়াচ্ছিলাম, বোর্ডে এসে লেখো। নিলয় উড়ে গিয়ে লিখে, রোনা সরি। স্যার লেখাটা দেখার সাথে সাথে, কি এটা পড়াচ্ছিল আমি? আমার ক্লাস থেকে এখনই বেরিয়ে যাও। সরি স্যার। বোর্ডের লেখাটার দিকে তাকিয়ে রোনা বাহিরে চলে যায়। নিলয়ও পেছনে পেছনে চলে যায়। রোনা পেছন ফিরে, আপনার সমস্যা কি? সে কখন থেকে দেখছি ফলো করছেন। রুনা প্লিজ একটু শোনো। তোর কোনো কথাই আর শুনতে চাই না। এমন সময় অচেনা নাম্বার থেকে একটা এমএমএস আসে। রোনা ফোনটা হাতে নিয়ে দেখে নিলয় জান্নাতির উপর শুয়ে কিস করছে। এটা দেখার সাথে সাথে চোখের কোণে জল এসে পড়ে। যতটুকু ভালোবাসা ছিল নিলয়ের জন্য সব শেষ হয়ে যায় রোনার। রোনা মায়ার চোখে নিলয়ের দিকে তাকিয়ে কিছু না বলেই হাঁটতে থাকে। পেছন থেকে নিলয় রোনাকে ফলো করে যাচ্ছে। প্লিজ নিলয়, আমি একটু একা থাকতে চাই। আমার পথে কাটা হয়ে দাঁড়িও না। রুনা প্লিজ, সরি, একটু বোঝার চেষ্টা করো। রোনা নিলয়ের কথা না শুনেই চলে যায়। পরদিন ভার্সিটিতে আসতেই রোনার সাথে দেখা হয়। হাই নিলয়, কেমন আছো? জান্নাতি, দেখো, হয়তো তোমার বাবা এই ভার্সিটির প্রফেসর হতে পারে, তাই বলে তুমি সবার সাথে যা খুশি করতে পারো না। প্লিজ আজকের পর থেকে যেন তোমার মুখে নিলয় নামটা না শুনি। আশা করি কথাটা মনে রাখবে। কি তোমাকে দিয়ে দিলাম। আর হ্যাঁ নিলয়, তুমি যে বিয়ের কাগজটায় সাইন করেছিলে সেটা ছিল মিথ্যে সাজানো একটা কাগজ। আমি চাচ্ছিলাম না আমার বিয়েটা এভাবে হোক। আমি শুধু তোমার মনটা জয় করতে চেয়েছিলাম। আজ আমি জিতে গিয়েও হেরে গেলাম তোমার ভালোবাসার কাছে। আমি তোমাদের বিয়েতে আসবো। ভালো থেকো। পেছন থেকে নেহা রোনা বলে ডাক দেয়। রোনা পেছন না ফিরে কান্না করতে করতে চলে যায়। নেহা নীলের চোখের দিকে তাকিয়ে দেখে চোখ লাল হয়ে অজরে পানি পড়ছে। এতটা কান্না করতে কখনো দেখিনি নেহা। নেহা তার হাত দিয়ে নীলের চোখটা মুছে দিয়ে রুমে চলে যায়। দেখতে দেখতে প্রায় 10 দিন চলে যায়। নিলয় আর আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে না, সবসময় মনমরা হয়ে থাকে। একদিন হঠাৎ নেহার ফোনে তার বাবার ফোন আসে। হ্যালো মা, তুই নিলয়ের বাবা মাকে নিয়ে আমাদের বাসায় চলে আয়। 2 দিনের মাঝেই সবকিছু নিলয়কে বুঝিয়ে দিয়ে তাদের বিয়েটা দিয়ে দিতে চাই। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আসবো। নেহা কথা বলা শেষ করে নিলয়ের কাছে যায়। আচ্ছা নিলয়, তুমি কি রোনাকে ভালোবাসো? সত্যি করে বলো আমায়। সবসময় এরকম মনমরা হয়ে থাকবে কেন? কি হয়েছে বলবা তো? কিছু হয়নি আমার, তুমি যাও প্লিজ, একা থাকতে দাও। নিলয়, কিছু কথা ছিল। ঠিক আছে বল। বাবা ফোন দিয়েছিল আমাদের বিয়েটা ঠিক করার জন্য। তোমার বাবা মাকে নিয়ে যেতে বলছে আমাদের বাসায়। ঠিক আছে, এখন তুমি যাও, পরে দেখছি। পরদিন নিলয় তার বাবা মাকে নিয়ে নেহাদের বাসায় চলে যায়। নিলয় বাবা, শুনো, আমার একমাত্র মেয়ের স্বামী হতে চলেছে। আমি চাই না আমার একমাত্র মেয়ের স্বামী সাধারণ কোনো মানুষ। এই যে এইখানে কাগজগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার অফিসের দলিল।
এই দলিলগুলো তোমাদের দুজনের নামে লিখে দিলাম। আর শুধু আমার একটাই জিনিস আছে, সেটা হলো আমার মেয়েটাকে দেখে রেখো। জি বাবা, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, তুমি কাল থেকে অফিসে যাবে। আমি ম্যানেজারকে ফোন দিয়ে বলে দিব। এখন তুমি যাও, আমি তোমার বাবা মার সাথে কথা বলছি। নিলয় আর নিহা হাত ধরে চলে যায়। নিহার বাবা কথাবার্তা বলে সামনে 18 তারিখ তাদের বিয়ে ঠিক করে ফেলে। পরদিন নিলয় আর নিহা রেডি হয়ে গাড়ি নিয়ে অফিসে যায়। নিহার বাবা ম্যানেজারকে ফোন করে বলে দেয় তাদের নতুন বর যাচ্ছে বিয়ের কার্ড নিয়ে। নিলয় আর নিহা অফিসে ঢুকতেই ফুল দিয়ে বরণ করে তাদের। হ্যালো এভরিবডি, উনি হচ্ছেন নিলয়, আপনাদের নতুন বস। আগামীকাল আমাদের বিয়ে, সবাই আসবেন। অফিসের সবাইকে বিয়ের কার্ড দিয়ে যার যার মতো বাসায় চলে যায়। নিলয় বাসায় যাবার পর তার যত ফ্রেন্ডস ছিল সবাইকে দাওয়াত দিয়ে আসে। নিহা নিজে গিয়ে রুনাকে কার্ড দিয়ে আসে। বিয়ের সমস্ত আয়োজন রেডি করে হয়ে যায় ওই দিনই। নিলয়দের বাসা সাজিয়ে রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। ওইদিকে নিহাদের বাসায়ও একই অবস্থা। পরদিন বিয়ে। নিহাকে সাজানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সবাই। বরযাত্রী চলে আসে। এমন সময় রুনা তাদের বাসায় চলে যায়। এসেই দেখতে পায় নিহা বধূ সেজে বসে আছে। রুনার বুক ফেটে চিৎকার আসছিল। আজ সে বুঝতেছে প্রিয় মানুষটিকে হারানোর কষ্ট কত। রুনা নিহার কাছে গিয়ে হাতটা টান দিয়ে মেয়েটি দিয়ে দেয়। তার বুক ফেটে এতটাই চিৎকার আসছিল যে হঠাৎ করেই এক ফোঁটা পানি নিহার হাতের উপর পড়ে যায়। রুনা সইতে না পেরে বাসা ছালে চলে যায়। আজ তার বুক ফুলিয়ে জোরে চিৎকার করতে মন চাইছে। নিহা চুপি চুপি পেছনে গিয়ে দেখে রুনা জোরে জোরে চিৎকার করছে। দৃশ্যটা দেখার পর নিহার চোখেও পানি চলে আসে। রুনার মাধ্যমে প্রিয় মানুষটিকে হারানোর কষ্টটা অনুভব করতে পারে নিহা। নিহার মনে পড়ে যায় সেদিনের কথা। নিহা মনে মনে ভাবতে থাকে, মেয়েটা এত ভালোবাসার পরেও নিলয়কে আমার হাতে তুলে দিল। তার হারানোর কষ্টটা সারা জীবন কুড়ে কুড়ে খাবে। প্রিয় মানুষটাকে ছাড়া কখনো সুখে থাকা যায় না। আমি এতটা স্বার্থপর, ছি, শুধু নিজের স্বার্থটাকেই দেখছি। এটা হতে পারে না। নিহা নিলয়কে ফোন দিয়ে তার রুমে আসতে বলে। নিলয় রুমে আসার পর নিহা তাকে দেখে নিলয়ের চোখে পানি। কি হলো, আজ তোমার চোখে পানি? নিহা, আজ আমার ভিতরটা কেন জানি রুনার জন্য ভীষণ হয়ে উঠেছে। কেন জানি আজ কষ্ট হচ্ছে তার জন্য। নিলয়, প্রিয় মানুষটি হারানোর কষ্টটা আমি বুঝি। জান্নাতি অন্য কাউকে বিয়ে করলেও সে কখনো সুখী হতে পারবে না, আর আমরাও না। আমাদের বারবার মনে পড়বে ওর কথা। পৃথিবীতে সবচেয়ে কষ্ট হলো আফসোস নিয়ে বেঁচে থাকা। রুনা তোমাকে অনেক ভালোবাসে নিলয়। এতটা ভালোবাসার পরেও তোমাকে আমার হাতে তুলে দিছে। তোমাকে সুখে দেখার জন্য ওর চিৎকার আমি সইতে পারছি না। নিলয়, আজ তোমাকে একটা কথা বলবো যেটা আমার জীবনের মতোই মূল্যবান। রাখবে তুমি সেই কথাটা? কি বলো? আজ আমি নিজেই তোমাকে বলছি, আমাদের দুজনকেই বউ হিসেবে মেনে নাও। অনেক হ্যাপি থাকবো আমরা, কোনো কষ্ট থাকবে না আমাদের মাঝে। নিহা, জানো, হয়তো আমি তাকে ঘৃণা করি, কিন্তু আজ আমার ভিতরটা কুরে কুরে খাচ্ছে সেই দিনের কথাগুলো শোনার পর থেকে। যেই মেয়ে এতটা ভালোবেসেও তার ভালোবাসার মানুষটির সুখের জন্য আরেকজনকে দিয়ে দিতে পারে, পৃথিবীর তার থেকে আর কেউ মহৎ হতে পারে না। সত্যি আমরা সুখী হতে পারবো না রুনাকে ছাড়া। নিহা নিলয়কে জড়িয়ে ধরে। একদম ঠিক বলছো। আমি যেমন তোমাকে ভালোবাসি ঠিক ততটুকুই ওই তোমাকে ভালোবাসে। আমার পক্ষে তোমাকে হারানো কোনো দিনই সম্ভব না, ঠিক ততটুকুই রুনার কাছেও। ও অনেক কান্না করতেছে ছাদে। প্লিজ তুমি তাড়াতাড়ি চলো, না হলে কিছু একটা হয়ে যেতে পারে। ওইদিকে রুনা মনে মনে ভাবতে থাকে, বেঁচে থাকলে প্রিয় মানুষটিকে হারানোর কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। এতটা কষ্ট নিয়ে বেঁচে থাকার চেয়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই ভালো। রুনা ছাদ থেকে লাফ দেওয়ার জন্য রেডি হয়। এমন সময় নিলয় এসে হাজির হয়। পেছন থেকে নিলয় জোরে চিৎকার করে, রুনা প্লিজ শোনো। পেছন ফিরে দেখে নিলয়। নিলয় দৌড়ে এসে জোরে জোরে রুনাকে ঠাস করে একটা চড় মারে রুনার গালে। কি করছিলে এটা তুমি?
তোমাকে হারানোর কষ্ট থেকে মুক্তি নিচ্ছিলাম। বেঁচে থেকেও বা আর কি হবে? যা হারানোর তা তো হারিয়ে ফেলেছি। এতটা ভালোবাসা আমাকে? একসময় আমিও তোমাকে এতটাই ভালোবাসতাম, কিন্তু তুমি ফিরিয়ে দিয়েছিলে আমার ভালোবাসা। কিন্তু আজ আর আমি তোমাকে ফিরিয়ে দিব না। আমি তোমাদের দুজনকে বিয়ে করতে চাই, কাউকে হারাতে চাই না। সত্যি বলছো নিলয়? আমার কোনো আপত্তি নেই। আজ আমি আরেকটা জিনিস শিখতে পারলাম, সেটা হলো জীবন মানেই মৃত্যু নয়। মৃত্যু কখনো জীবনের সমাধান হতে পারে না। রুনা দৌড়ে গিয়ে নেহাকে জড়িয়ে ধরে, সত্যি তুমি মহান। আজ তোমার জন্য নতুন করে আরেকটা জীবন ফিরে পেলাম। আজ থেকে তুমি আমার সতীন নও, বোনের মতো। নিলয় হাসতে হাসতে তাদের দুজনকেই জড়িয়ে ধরে। তাদের বিয়ে হওয়ার পর বাসরাতে নিলয় ঘরে ঢুকতেই দেখে তারা দুজনেই বউ সেজে বসে আছে। নিলয় রুমের ভিতরে ঢুকতেই, নিলয়, আজ তোমার আমার সাথে থাকতে হবে। না, আমার সাথে থাকতে হবে। না, আমার সাথেই থাকতে হবে। না, আমার সাথে। আহ, তোমরা চুপ করো তো। মেয়েদের জীবনে বাসরাত একদিনই আসে, কাউকে বঞ্চিত করব না। একসাথেই থাকবো আমরা। কিছুক্ষণ পর নিলয় কাছে গিয়ে, এই সরাও না একটু প্লিজ। কি সরাবো? প্লিজ একটু সরাও না। আরে কি সরাবো সেটা তো বলবা। বুঝো না বাসরাতে কি সরাতে হয়? আহারে, শখ কত! লজ্জা করে না বুঝি? এত লজ্জার কি আছে? নতুন বউ না তো আর, যার জন্য ঘোমটা দিয়ে থাকা লাগবে। আপনারা হয়তো বলবেন ওনার সাথে কেন মিলতে দিলাম। উত্তর এটাই যে তার ভুলগুলো বুঝতে পেরে পুনরায় ফিরে আসতে চায়। তাকে অন্তত একটা বার সুযোগ দেওয়া উচিত তার ভুলগুলো শুধরানোর জন্য। আর সেই ব্যক্তি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ। মনে রাখবেন তার দ্বারা দ্বিতীয়ত ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আর তাদেরকে যদি ক্ষমা করে দেওয়া না হয়, তাহলে তারা সমাজের কাছে এই অবহেলা পেতে পেতে এমন একটা পর্যায়ে যাবে তারা কারো কাছে ঠাঁই পাবে না। এভাবে একটা সমাজ কখনো এগোতে পারে না। সমাজে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য যে যত বড় ভুল করুক, তাকে অন্তত একটা পার সুযোগ দেওয়া উচিত তার ভুলগুলো শুধরানোর জন্য।